This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আর এবার শুরু করছি আজকের ডাবল স্পেশাল, মানে হাজারো খবরের ভিড়ে যে খবর নিয়ে সত্যি আপনার ভাবা উচিত এবং আপনার তথ্য জানা উচিত, সেই রকম তথ্য সমৃদ্ধ খবর আজকের স্পেশাল। কোনগুলো আজকের স্পেশাল? অবশ্যই আজকের প্রথম স্পেশাল খবর আব্বাস তাজ। ফুরফুরার আরও এক পীরজাদা কি রাজনীতিতে? ভোটে দাঁড়াচ্ছেন আব্বাস, পিছনে কোন সমীকরণ, কার লাভ কার ক্ষতি, বিশ্লেষণ করব আজ স্পেশালে। আর আমাদের দ্বিতীয় স্পেশাল খবর প্রতারণার শিল্পা। বলিউডের বান্টি বাবলিও বলছেন অনেকে, একের পর এক দুর্নীতি তবু বহাল তবিয়তে সেলেব দম্পতি। আইনের কোন ফাঁক ফোকরে ছাড় পাচ্ছেন এরা, বলবো আজ। দেখুন, পুজো আসছে, কিন্তু পুজোর গন্ধের থেকেও বাংলার আকাশ বাতাসে অনেক বেশি করে যেটা টের পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ভোটের গন্ধ। আর কয়েক মাসের অপেক্ষা, তারপরই তো রাজ্যে বিধানসভা ভোট। অনেক অঙ্ক, অনেক সমীকরণ। এই সমীকরণের তালিকায় কি নতুন একটা অঙ্ক যোগ হলো? প্রশ্নটা এই জন্যই উঠছে কারণ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। 2021 বিধানসভা ভোটের দামামা তখন বেজে গিয়েছিল। তৃণমূল বিজেপি অঙ্ক নিয়ে যখন অনেক কথা, তখনই বাংলার রাজনীতিতে এন্ট্রি নিল নতুন একটা দল। ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনীতির মিশেল। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরে বঙ্গ রাজনীতিতে এন্ট্রি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের। প্রথমবার ভোটের আসরে 29টি আসনে লড়াই আইএসএফের। ভাঙর আসনে জয় নওশাদ সিদ্দিকীর। 9টি আসনে 20% বেশি ভোট। ফুল ছাড়া 2021-এর বিধানসভার গেট পাস পায় আইএসএফ। দল তৈরির সময় আব্বাসের ভূমিকা দেখে সবাই ধরেই নিয়েছিলেন তিনি ভোটে লড়াই করবেন, কিন্তু সেটা হয়নি। বরং ভাই নওশাদকে প্রত্যক্ষ রাজনীতির ময়দানে নামিয়ে দেন আব্বাস। নিজে থাকেন অন্তরালে। তবে 5 বছর পর অন্য ছবি। 26-এর বিধানসভায় প্রত্যক্ষ রাজনীতিতে নামার ইঙ্গিত দিচ্ছেন আব্বাস সিদ্দিকী। জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি। পীরজাদা আব্বাস সিদ্দিকীকে এতদিন ধর্মীয় অনুষ্ঠানে দেখা যেত। সেই ধর্মীয় অনুষ্ঠান থেকেই ভোটে লড়াইয়ের বার্তা আব্বাসের। টার্গেট ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লা ও নওশাদ সিদ্দিকীর কথার লড়াই আমরা প্রায় প্রত্যেক সপ্তাহেই দেখি। কোনো না কোনো কারণে বারবার উত্তপ্ত হয় ভাঙরের মাটি। এবার কি সেই তালিকায় যোগ হবে ক্যানিং পূর্ব বিধানসভাও? সবেমাত্র ইঙ্গিত, আর তাতেই কথার লড়াই তুঙ্গে উঠেছে। আজকে যে হারামজাদা নওশাদ সিদ্দিকী এসছে সেই হচ্ছে সবচেয়ে বড় চোর, আর তার ভাই হচ্ছে আব্বাস সিদ্দিকী। ও আমার ছোট ভাই, একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া ভাই। মাথায় টুপি দিয়ে ঢেই ঢেই করে নাচা একটা নবী দিবসের মঞ্চকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করছে। ভাবতে পারেন এরা কত বড় কাপুরুষ। নবী দিবসকে যে কোনো রাজনীতির সঙ্গে তুলনা করে সে অবশ্যই বেঈমান, কাফের ছাড়া আর কিছু হতে পারে না। কেন আমার ধর্ম নেই? মমতা ব্যানার্জি দীঘাতে মন্দির করেছে, তাহলে উনি কি রাজনীতি করেন? ঘুম কেড়ে নেব দুই ভাইয়ের, রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই। স্বৈরাচারী জালিম যারা, তারা আমাকে ভয় করে, তাই আমাকে রুকার চেষ্টা করে। জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি। ওর যদি হিম্মত থাকে, ও যদি সত্যিকারে বাপের বেটা হয়, ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা। শুরু ওরা করেছে, শেষটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটা ওদের মনে রাখা উচিত। বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি। ও নিজে একটা ধীরে কুকুর, ও কুকুর, ওর মুখ থেকে কুকুর শুনবো না, তা কিছু না। দেখুন, এই কথার লড়াই দিয়ে হাততালি কুড়োনো যেতে পারে বা কর্মী সমর্থকদের চাঙ্গা করাও যেতে পারে, কিন্তু আসল লড়াইটা তো ভোটের বাক্সে। কিন্তু কেন হঠাৎ করে আব্বাস ভোটের ময়দানে নামার কথা ভাবছেন? রাজনীতির ব্যাখ্যায় অনেকগুলো কারণ উঠে আসছে। একটু বোঝানোর চেষ্টা করি আপনাদের। বিগ ওয়ালে পিসিআরকে প্লে করতে বলবো। দেখুন,
আমরা যদি এভাবে ভাবি যে সংখ্যালঘু ভোট ব্যাংক আরো বেশি করে আইএসএফ এর দিকে টানা, আসলে পীরজাদা হিসেবে সংখ্যালঘু মুসলমানদের মধ্যে আব্বাস সিদ্দিকীর গ্রহণযোগ্যতা অনেক বেশি। লোকসভা ভোটের ফল বলছে আইএসএফ এর ভোট ব্যাংকে, ভোট বাক্সে ভাঙন ধরিয়েছে তৃণমূল। সেটা ফিরে পেতেই কি আব্বাসের আসরে নামা? এবার সম্ভাবনা 2। শওকত মোল্লাকে ক্যানিং পর্বে আটকে রাখা। শওকতের নিজের কেন্দ্র হচ্ছে ক্যানিং পূর্ব, পাশাপাশি তিনি ভাঙরের দায়িত্বেও রয়েছেন। যদি এবার ক্যানিং পূর্বে আব্বাস বনাম শওকতের লড়াই হয় তাহলে নিজের কেন্দ্রেই আটকে যেতে পারেন শওকত, আর সেটা হলে ভাঙরে আইএসএফ এর রাস্তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর সেক্ষেত্রে আরও একটা সম্ভাবনা রয়েছে, দেখাই আপনাদের ক্যানিং পূর্বের ভোট অঙ্ক। অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনে যে 9টি আসনে 20% বেশি ভোট পেয়েছিল আইএসএফ, তার মধ্যে অন্যতম ক্যানিং পূর্ব। প্রায় 30% ভোট গিয়েছিল আইএসএফ এর দখলে। সেটাও কি মাথায় রাখছেন আইএসএফ এর প্রতিষ্ঠাতা? আর আব্বাস আসরে নামলে তৃণমূলের সংখ্যালঘু ভোটে কি ফাটল ধরবে? এই নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে। তারা কি মনে করছেন? নওশাদ বা আব্বাস সিদ্দিকীর কিন্তু পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত প্রায় 121টা বিধানসভায় যথেষ্ট প্রভাব। এই প্রভাবটাই তৃণমূলের মাথা ব্যথার কারণ। নওশাদ বা আব্বাসের নেতৃত্বে তৃণমূল বিরোধী চোরা স্রোত মুসলিমদের মধ্যে যদি প্রবাহিত হয় এবং সেটা ভাঙর থেকে শুরু হয়, তাহলে তৃণমূলের ভাঙর হবে ওয়াটালুর। ভোটের হাওয়ায় এমন অনেক খবর আসবে, চমক থাকবে, সেটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন একটা জায়গাতেই, হাওয়া কি ঝড় হয়ে উঠতে পারবে? এক্ষেত্রে প্রশ্নটা আব্বাসের জন্য, তিনি কি আগামী ভোটের গেম চেঞ্জার? নিয়ন্ত্রণ করতে পারবেন সংখ্যালঘু ভোট? ভোটের খেলা জমজমাট, অঙ্কের উপর অঙ্ক, সমীকরণের উপর সমীকরণ, পাশাপাশি আরও একটা অঙ্ক আছে, ধর্ম বাড়ির লড়াই। এই যেমন ধরুন মতুয়াদের ঠাকুরবাড়ির কথা, এক পক্ষ বিজেপি আর এক পক্ষ তৃণমূল, তুমুল টানাটানি দুই পক্ষের 2 সাংসদ ও 2 বিধায়কের মধ্যেও। ঠিক তেমনই আরও একটা ধর্মবাড়ি, ফুরফুরা শরীফ। যে পক্ষ যখনই ক্ষমতায় থাকুক, সংখ্যালঘু ভোট পেতে সবাই ফুরফুরায় পৌঁছে যান। যদিও পীরজাদা তোহা সিদ্দিকী একবার বলেছিলেন, মতুয়া বাড়ির মতো অবস্থা ফুরফুরায় হতে দেবেন না। বুঝতে পারছি বড় চক্রান্ত চলছে রাজনীতির নেতাদের, এই ফুরফুরা শরীফকে নিয়ে একটা মানে বড় মা মতুয়াদের মতো করার। ও হতে দেব না, ও হতে দেব না। কিন্তু তোহা কথা রাখতে পারেননি। একদিকে যেমন আইএসএফ এর জন্ম হয়েছে এই ফুরফুরা থেকে, ঠিক তেমনি এই বাড়ির আরেক পীরজাদা কাশেম সিদ্দিকী তৃণমূলে যোগ দিয়েছেন। সাধারণ সম্পাদক পদটাও পেয়েছেন কাশেম, মানুষের কাজ করার জন্য। একটা দলে না আসা পর্যন্ত কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। ভাই প্রতিপক্ষ শিবিরে যোগ দেওয়ায় দোষের কিছু দেখেননি নওশাদও, বরং আরও বেশি করে পীর পরিবারের সদস্যদের প্রত্যক্ষ রাজনীতির মঞ্চে আসার সওয়াল করেছিলেন তিনি। আমার পরিবারে অন্যান্য আরো যারা পীর সাহেব পীরজাদারা আছেন তারা আসছেন, এটা আমি স্বাগত জানাচ্ছি। কিন্তু তৃণমূলের সংখ্যালঘু নেতৃত্বের একটা অংশই কাশেম বা ফুরফুরাকে ফ্যাক্টর হিসেবে মনে করেনি। কাশেম সিদ্দিকী একটা পীরজাদা, সে ফুরফুরা শরীফের সুসন্তান, কিন্তু রাজনীতিতে যদি বলেন সে ক জানে না রাজনীতি। শওকত মোল্লাও ছিলেন সেই তালিকায়। দলীয় অনুষ্ঠানে তার মেজাজ ছিল সপ্তমে। আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুচিরোজগার হচ্ছে। কাশেম সিদ্দিকী কখন কি বলে, যে কাশেম সিদ্দিকী সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করত, যে কাশেম সিদ্দিকী সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে গালাগালি করত, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা কর্মীকে চোর বলে প্রতিদিন আখ্যা দিত। কাশেম তৃণমূলে যোগ দিতে এমন হাওয়া উঠে যায় যে 26-এ ভাঙড়ে 2 ভাই মুখোমুখি হতে পারেন, আর সেটা হলে সংখ্যালঘু ভোটের অঙ্ক ঘেটে যাওয়ার তুমুল সম্ভাবনা। এবার সেই অঙ্কে যোগ হলো আব্বাস ফ্যাক্টর।
দেখুন, ভোটের কথা যদি বলি তাহলে জোটের কথা বলবো না, এটা তো হতে পারে না। আর যখন আইএসএফকে নিয়ে তখন জোটের কথা সরিয়ে রাখি কিভাবে? ধরুন 21-এর ভোটে বাম কংগ্রেস জোটের মাঝে ছিল আইএসএফ। বামেরা আব্বাস সিদ্দিকীর দলকে সমর্থন করলেও কংগ্রেস আইএসএফ এর সঙ্গে দূরত্ব বজায় রেখেছিল। ব্রিগেডের সেই ছবি মনে আছে আপনাদের? এখনো বঙ্গ রাজনীতিতে কিন্তু ভীষণভাবে টাটকা। দেখুন, দেখাই আপনাদের ছবিটা। 21-এর সেই বামেদের সঙ্গে হাত ধরাধরি করে চললেও 24-এর লোকসভায় খেলা বেশ বদলে যায়, বন্ধুত্বে চির ধরে। যাদবপুর আসন দাবি করেছিল আইএসএফ, কিন্তু সেটা ছাড়েনি বামেরা। পাশাপাশি নওশাদ ঘোষণা করলেন যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কিন্তু বাস্তবে সেটাও হয়নি, মানে ডায়মন্ড হারবার। এবার কি হবে? জোট অঙ্ক বেজায় কঠিন বলেই মনে হচ্ছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী জোটের প্রশ্ন ডায়মন্ড খোঁচা দিচ্ছেন। নওশাদ সিদ্দিকী শতপ্রবৃত্ত হয়ে ডায়মন্ড হারবারে দাঁড়াবার কথা ঘোষণা করে দিয়েছিলেন, আমরা সবাই হ্যাঁ বলেছিলাম। তারপরে দেখা গেল উনি আর দাঁড়ালেন না। অতীতটা খেয়াল রাখতে হয় যাতে বর্তমানে অতীতের মতন এক্সপিরিয়েন্স না হয়, তাহলে ভবিষ্যতের জন্য সেটা অসুবিধা হবে। কিন্তু কেউ দাঁড়ালে সব সমীকরণ উল্টে যাবে অথবা আরেকজন কেউ দাঁড়ালে পাল্টে যাবে, এইভাবে দেখাটা উচিত না। বলার সময় এখনো হয়নি, যখন সময় হবে তখন বলবো। সংখ্যালঘুরা বোকা নয়, সংখ্যালঘুরা জানে যে তাদের প্রকৃত বন্ধুকে। ভোট আসলেই কখনো মিম আসবে, কখনো আইএসএফ আসবে, নওশাদ, আব্বাস এরা আসবে, এরা যাবে, মমতা ব্যানার্জি থেকে যাবে। দেখুন, ভোটের আগে ভাঙরের অঙ্কটা কিন্তু বেশ কঠিন। তার কারণ আইএসএফ যেখানে 75,000-এর ভোটে থেমে যায়, সেখানে কিন্তু তৃণমূল প্রার্থী 1 লক্ষের বেশি ভোট পান। তাই অঙ্কটা চলতে থাক। আমরা চলে আসি এবার অন্য একটা কথায়। সালটা 1994। ছবির নাম मैं खिलाड़ी तू अनारी। একটা গান খুব বিখ্যাত হয়েছিল। স্ক্রিনে অক্ষয় কুমার আর শিল্পা শেঠি। গানটা ছিল চুরা কে দিল মেরা গোরিয়া তু কাহা চলি। রিয়েল লাইফের সেই গান কি শিল্পা শেঠির জন্য রিয়েল লাইফে ঘটতে চলেছে? শুধু দিনের বদলে এখানে, দিলের বদলে এখানে টাকা পয়সা যোগ করে দেওয়া যেতে পারে। কারণ আর্থিক প্রতারণা মামলায় শিল্পা শেঠি এবং তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে। প্রায় 60 কোটি টাকা প্রতারণার মামলা সেলেব দম্পতির বিরুদ্ধে। শিল্পা এবং রাজের বিরুদ্ধে 60 কোটি 48 লক্ষ টাকা কোটির জালিয়াতির অভিযোগ ব্যবসায়ী দীপক কোঠারির। সূত্রের খবর, ব্যবসার নাম করে দীপকের কাছে অর্থ ধার করেছিলেন শিল্পা রাজ। সেই টাকা বিনিয়োগ করেছিলেন, সঙ্গে ব্যক্তিগত খরচের জন্য ব্যবহার করা হচ্ছিল। তবে এরাই প্রথম নয়, শিল্পা এবং রাজের বিরুদ্ধে অভিযোগ আগেও ছিল। একাধিক অভিযোগ আছে এই সেলেব দম্পতির বিরুদ্ধে। কি কি রয়েছে? গোল্ড স্কিম জালিয়াতির অভিযোগ রাজ শিল্পার বিরুদ্ধে। পর্ন মুভি তৈরির অভিযোগ রাজের বিরুদ্ধে। বিটকয়েন কেলেঙ্কারির অভিযোগও ছিল এদের বিরুদ্ধে। 2017 সালে হয়েছিল বিটকয়েন মামলা, কিন্তু রাজ শিল্পার সম্পত্তি সিজ হয় গত বছর। প্রশ্নটা এখানেই, 2017 সালে 6,600 কোটি টাকার মামলা, অথচ সম্পত্তি ক্রোক হলো 2024-এ। সেলিব্রিটি বলে অন্য কোনো সাধারণ মানুষ আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়লে এত দেরি হয়? আইনের সঙ্গে যারা জড়িয়ে আছেন তাদের কাছে কোনো যুক্তি আছে কি? এই ধরনের সেলিব্রিটিসরা তারা যখন আর্থিক কেলেঙ্কারি বা আর্থিক দুর্নীতির সাথে যুক্ত হন, খুব অদ্ভুত, মাঝে মাঝে অবাক করে যে সেক্ষেত্রে কিন্তু আইন একটু স্লথ গতিতে চলে। আইনের প্রতি আমার বিশ্বাস আছে। সময় যতই পান বা সময় যতই গড়াক, আইনের পথ কোনোভাবেই বিঘ্নিত বা লঙ্ঘিত কেউ করতে পারবেন না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH